নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে আমি জুলিয়া জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমি শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় রচনা দৃষ্টি প্রদীপ। এই উপন্যাসটির আমি 3টি পর্ব আগে শুনিয়েছি। আজকে আমি শোনাব 4র্থ পর্ব। আগের পর্বগুলোতে আমরা শুনেছি জিতু তার জন্মস্থান সুন্দর কাঞ্চনজঙ্ঘা, পাহাড়, নদী, জঙ্গল সব ছেড়ে দিয়ে বাধ্য হয়েছিল বাংলাদেশের সমতল ভূমিতে এসে বসবাস করতে, এবং সেখানে প্রতি পদে পদে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে কিভাবে অবহেলিত হতে হয়েছিল তাকে। এরপর বাবার চাকরি চলে যাওয়ার ফলে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল জিতুকে। অতঃপর শেষ পর্বে আমরা শুনেছি তার বাবা কিভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন আস্তে আস্তে। চলুন শুরু করা যাক 4র্থ পর্ব দৃষ্টি প্রদীপের। আমার জ্যাঠতো ভাই আমাকে ডেকে বলল, দেখ তোর বাবা কি করছে। সেই রাত্রে ঘুম ভেঙে হঠাৎ তাকিয়ে দেখি ঘরের কোণে খাটে বাবা 3টে বালিশের তুলো ছিঁড়ে পুটলি বাঁধছেন। তুলোতে বাবার চোখ, মুখ, মাথার চুল, সারা গা অদ্ভুত রকম দেখতে হয়েছে সাদা হয়ে গিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি কি হয়েছে বাবা? ঘুম ভেঙে যেন আমার গলার স্বর বেরোচ্ছিল না। বাবা বললেন, চা বাগানে না আবার চাকরি পেয়েছি, ছোট সাহেব তার করেছে। সকালের গাড়িতে যাব কি না তাই পুটলিগুলো বেঁধে বেঁধে একটু তৈরি করে রাখছি। কটা বাজলো রে খোকা এখন? আমার বয়স কম হলেও আমার বুঝতে দেরি হলো না যে এবার বাবা মাতাল হননি, এ অন্য জিনিস, তার চেয়েও গুরুতর কিছু। ঘরের দৃশ্যটা আমার মনে চিরকালের মতো একটা ছাপ দিয়ে গেছিল। সেই দিন থেকে জীবনে কখনো ভুলিনি। চোখ বুঝলেই উত্তর জীবনে আবার সে রাত্রির দৃশ্যটা মনে এসেছে। একটা মাত্র কেরোসিনের আলো জ্বলছে, তারই রাঙা ক্ষীণ আলোয় ঘরের কোণে বাবার তুলো মাখা চেহারা, মাথায় মুখে কানে পিঠে সর্বস্ব ছেঁড়া বালিশের লালচে পুরনো বিচিওলা তুলো। মেঝেতে বসে মা কাঁদছেন। দরজার কাছে কৌতুক দেখতে খুড়িমা, জ্যাঠাইমা সব জড়ো হয়েছেন। খুড়তুতো ভাই বোনেরা হাসছে। দাদাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না, বোধহয় বাইরে কোথাও গেছে। পরদিন সকালে আমাদের ঘরের সামনে উঠোনে দলে দলে লোক জড়ো হতে লাগলো। এদের মুখে শুনে প্রথম বুঝলাম যে বাবা পাগল হয়ে গেছেন। সংসারে কষ্ট, মেয়ের বিয়ের ভাবনা,
পরের বাড়ির যন্ত্রণা, এই সব দিন রাত ভেবে ভেবে বাবার মাথা গেছে বিগড়ে। অবশ্যই এসব কারণে অনুমান করেছিলাম আমি বড় হয়ে যে বোধহয় এই কারণগুলোই ছিল বাবার মাথা খারাপ হওয়ার জন্য। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগলো। যারা কোনো দিন এর আগে বাবার সঙ্গে মৌখিক ভদ্র আলাপটুকু করেনি, তারাও আজকে এসেছে মজা দেখতে। বাবার মূর্তি হয়েছে দেখতে এক অদ্ভুত রকমের। রাত্রে না ঘুমিয়ে চোখ বসে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে। সর্বাঙ্গে তুলো মেখে বাবা সেই রাতের বিছানার ওপরই বসে আপন মনে কত কী যে বকছিলেন। ছেলেপিলের দল এ পাড়া ও পাড়া থেকে এসেছে, তারা ঘরের দরজায় ভিড়ি করে একদম দাঁড়িয়ে আছে। তারা কেউ বা উঁকি মেরে হাসছে, দেখছে, আবার উঁকি মেরে চলেও যাচ্ছে। আমাদের সঙ্গে পড়ে এই পাড়ার নবীন বাড়ুজ্যের ছেলে শান্টু। সে একবার উঁকি মেরে দেখতেই বাবা তাকে কি একটা ধমক দিয়ে উঠলেন। সে ভান করা ভয়ের সুরে বলে উঠল, ওরে বাবা, মারবে নাকি? বলেই পিছিয়ে গেল। ছেলের দলের মধ্যে যেন একটা হাসির ঢেউ উঠে গেল। একজন বলল, আবার কিরকম দেখো ইংরাজি বলছে পটপট করে। আমি আর সীতা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। আমরা কেউ কোনো কথা বলতে পারছি না তখন। আর একটু বেলা হলে জ্যাঠামশাই কি পরামর্শ করলেন সব লোকজনের সঙ্গে। আমার মাকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, সবই তো দেখতে পাচ্ছ, তোমাদের কপাল ছাড়া আর কি বলবো বলো। ভূষণকে এখন বেঁধে রাখতে হবে। সেই মতোই সবাই বলছেন। ছেলেপেলের বাড়ি, পাড়ার ভেতরকার কাণ্ড, ওরকম অবস্থায় কখন কি করে বসে, ছেড়ে রাখা তো যাবে না। আমার মনে বড় কষ্ট হলো। বাবাকে বাঁধবে কেন? বাবা তো এক বকুনি ছাড়া কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলেনি বা কোনো অনিষ্ট করেনি। আমার মনের ভাষা বাক্য খুঁজে পেল না প্রকাশ করার জন্য, মনেই রয়ে গেল। বাবাকে সবাই মিলে বাঁধল। আহা, কি কষেই না বাঁধলে। অন্য দড়ি কোথাও পাওয়া গেল না বলে জ্যাঠামশাইদের বাড়িতে গোয়াল ঘরে গরু বাঁধবার যে দড়ি ছিল, সেটা দিয়েই বাঁধা হলো। আমার মনে হলো অতটা জোর করে বাবাকে বাঁধবার দরকার নেই। বাবার হাতের শির দড়ির মতো ফুলে উঠল। সেজ কাকাকে চুপি চুপি বললাম, কাকাবাবু, বাবার হাতে লাগছে, অত জোরে বাঁধছেন কেন? বলুন না ওদের একটু আলগা করে দিতে। কাকা সে কথা জ্যাঠামশাইকে আর নিতাইয়ের বাবাকে বলতেই তারা বলে উঠলেন, তুমিও কি ক্ষেপে নাকি রমেশ? হাত আলগা করলে কি হবে জানো? পাগলের হাত কি কেউ আলগা করে রাখে? তাহলে পা খুলতে কতক্ষণ তার? তারপরে আমার দিকে জ্যাঠামশাই তাকিয়ে বললেন, যাও জিতু, বাবা তুমি যাও, তুমি বাড়ির ভেতর গিয়ে বসো, থাক, এখানে আর থেকো না, নয়তো বাইরে যাও, এসব দেখলে তোমার মনে কষ্ট হবে। আবার বাবার হাতের দিকে চেয়ে দেখলাম, দড়ির দাগ কেটে বসে গেছে বাবার হাতে, সেই রকম তুলো মাখা অদ্ভুত মূর্তি। বাইরে গিয়ে আমি একা গায়ের পেছনের মাঠের দিকে চলে গেলাম। একটা বড় তেঁতুল গাছের তলায় সারা দুপুর আর বিকেলটা চুপ করে বসেছিলাম। দিন কতক এইভাবেই কাটলো। তারপর পাড়ার ২-৫ জন লোক এসে জ্যাঠামশাইয়ের সঙ্গে কি যেন পরামর্শ করলো। বাবাকে কোথায় তারা যেন নিয়ে গেল। সবাই বলল কলকাতার হাসপাতালে নিয়ে গেছে। তারা ফিরেও এলো। শুনলাম বাবাকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে, শিগগিরই সেরে গেলে বাড়ি ফিরবেন। আমরা একটু আশ্বস্ত হলাম। ১০-১২ দিন পরে
একদিন বিকেলের দিকে আমি আর সীতা পথে খেলা করছি। এমন সময় সীতা বলল, ওই যে ওই যে দেখো বাবা আসছে। দূরে পথের দিকে চেয়ে দেখি সত্যিই তো বাবাই তো। ছুটে আমরা বাড়িতে মাকে খবর দিতে গেলাম। দূরে পথের দিকে চেয়ে দেখি, হ্যাঁ বাবাই। একটু পরে বাবা বাড়ি ঢুকলেন। এক হাঁটু ধুলো, রুক্ষ চুল। ওপর থেকে জ্যাঠাইমা নেমে এলেন, কাকারাও এলেন। বাবাকে দেখে সবাই চোটে আগুন। সবাই বুঝতে পারলেন যে বাবা এখনো সারেননি। তবে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসার দরকারটা কি ছিল? বাবা একটু বসে থেকে বললেন, ভাত আছে ভাত। কাল ওই দিকের একটা গাঁয়ে দুপুরে দুটো খেতে দিয়েছিল, আর কিচ্ছু খাইনি সারাদিন। বড্ড খিদে পেয়েছে আমার। কলকাতা থেকে পায়ে হেঁটে আসছি তো, ছেলেপিলে ছেড়ে থাকতে পারলাম না, চলে এলাম। একটু পরেই বোঝা গেল বাবা হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন এবং যেমন পাগল তেমনি আছেন আগের মতো। এবার আমাদের রাগ হলো। মায়ের কথা বলতে পারি না, কারণ তাকে দেখে বোঝা যায় না তিনি রেগেছেন নাকি। কিন্তু আমি, সীতা, দাদা, 3 ভাই বোন কিন্তু খুব চটে গেছিলাম। আমাদের চটবার কারণও আছে, খুব সঙ্গত কারণই আছে। আমাদের প্রাণ এখানে অতিষ্ঠ হয়ে উঠেছে। বাবা আবার পুরো মাত্রায় পাগল হয়ে উঠলেন, পাগলামি শুরু করলেন। তিনি দিনরাত বসে বসে বকেন আর কেবল খেতে চান। মা দুটো বাসি মুড়ি, কোনো দিন বা ভিজে চাল, কোনো দিন শুধু একটু গুড়, এই খেতে দেন। তাও সব দিন সব রকম জোটে না। আমরা দুপুরে খাই তো রাতে খাই না, নয়তো সারাদিন পরে হয়তো সন্ধ্যার বেলা খাই একটুখানি। মা কোথা থেকে চাল জোগাড় করে আনেন জানি না, কখনো জিজ্ঞাসা করিনি। কিন্তু বাড়িতে আর আমাদের তিষ্ঠবার জো নেই। বাড়ি শুদ্ধ লোক আমাদের ওপর বিরূপ। দুবেলা তাদের অনাদর আর মুখ নাড়া সহ্য করে আমাদের অসহ্য হয়ে উঠেছে। চা বাগানের দিনগুলোর কথা মনে হয় আমার। সেখানে আমাদের কোনো কষ্ট ছিল না, অবস্থা ছিল অত্যন্ত সচ্ছল। ছেলেবেলায় সীতাকে ভুটিয়া চাকর বেড়াতে নিয়ে যেত, থাপা মানুষ করে দিয়েছিল। 2 বছর বয়স সেই পর্যন্ত আমি থাপার কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম। আমাদের ওই বর্তমান দুরবস্থার জন্য বাবাকে আমরা মনে করি দায়ী, অবশ্যই দায়ী। বাবা কেন আবার একটা ভালো চাকরি পাচ্ছে না? বাবা সেরে উঠুক না, তাহলে তো ভালো চাকরি পেতে পারে, তাহলে আমাদের কোনো দুঃখ থাকে না। কেন বাবা ওরকম পাগলামি করেন? ওতে লজ্জায় তো আমরা ঘরে বাইরে মুখ দেখাতে পারি না। সেদিন সকালে সেজ খুড়িমা এসে আমাদের সঙ্গে খুব ঝগড়া বাঁধালেন। মেজ খুড়িমাও এসে যোগ দিলেন। তাদের বাগানে বাতাবি লেবু, সেই গাছে 4-5টা পাঁচা লেবু নাকি চুরি হয়ে গেছে। খুড়িমা এসে মাকে বললেন, এ নিশ্চয়ই আমাদেরই নাকি কাজ, আমরা খেতে পাই না তাই নাকি লেবু চুরি করেছি। তারা সবাই মিলে আমাদের ঘর খানাতল্লাশি করল। মা বললেন, এসে দেখে যান মেজদি, আমার ঘরে তো লোহার সিন্দুক নেই যে সেখানে আমার ছেলেমেয়েরা লেবু লুকিয়ে রেখেছে। আসুন না, দেখে যান না। শেষ পর্যন্ত বাবা ঘরে আছেন বলে তারা ঢুকতে পারলেন না, কিন্তু সবাই ধরে নিয়েছিল যে খানা তল্লাশি করলে লেবুটা বেরিয়ে পড়বে। খুব ঝগড়াঝাটি হলো সেদিন। তবে সেটা হলো একতরফা, কারণ এ পক্ষ থেকে তার জবাব কেউ দিল না। জ্যাঠাইমা এবারই কর্ত্রী, তাকে সবাই মেনে চলে, ভয়ও করে। তিনি এসে বললেন, হয় তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো বাবা ঘরের ভাড়া দাও। সীতা এসে আমাকে বলল,
জ্যাঠাইমা আমার বাড়িতে আর থাকতে দেবে না বলেছে। দাদা, চলো আমরা কোথাও চলে যাই। দিন দুই পরে জ্যাঠাইমার সঙ্গে কি একটা যেন মিটমাট হয়ে গেল আমাদের। ঠিক হলো যে দাদা চাকরি জোগাড় করতে কলকাতায় যাবে। ঘরে আমরা আপাতত কিছুকাল এই ঘরটাতেই থাকবো। কিন্তু বাড়ির ও পাড়ার সবাই বলল, পাগলটাকে কিন্তু আর বাড়িতে রাখা যাবে না, ওকে জলে জঙ্গলে কোথাও ছেড়ে দিয়ে আসতে হবে। সত্যি কথা বলতে গেলে বাবার ওপর আমাদের কারুর আর মমতা ছিল না। বাবার চেহারা দিন দিন অদ্ভুত হয়ে উঠছে। এক মাথা লম্বা জটা পাকিয়ে গেছে চুল। আগে আগে মা একটু চান করিয়ে দিতেন, আজকাল বাবা কিছুতেই নাইতে চায় না, কাছে যেতে দেন না কাউকে, কাপড় ছাড়তে চান না, গায়ের গন্ধে তার পাশে থাকা সম্ভব হয় না। মা একদিনও রাত্রে ঘুমোতে পারেন না। বাবা কেবলই ফাই ফরমাস করেন, জল দাও, পান দাও, আর কেবলই বলেন খিদে পেয়েছে। কখনো বলেন চা করে দাও, না পেলেই তিনি আরও ক্ষেপে যান। এক মা ছাড়া আর কেউ সামলে রাখতে পারেন না তাকে। আমরা তখন ঘর ছেড়ে পালিয়ে যাই। মা বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে চুপ করিয়ে রাখেন, নয়তো জোর করে বালিশে শুইয়ে দিয়ে বাতাস করেন, পা টিপে দেন। কিন্তু তাতে বাবা সাময়িক চুপ করে থাকেন বটে, রাত্রে ঘুমোতে পারেন না। পাগল হয়ে পর্যন্ত বোধ হয় একদিনও বাবা ঘুমায়নি। নিজেও ঘুমাবেন না, কাউকে ঘুমোতেও দেবেন না। সারা রাত চিৎকার, বকুনি, ইংরাজি বক্তৃতা, গান এই সব করবেন। সবাই বলে ঘুমোলে নাকি বাবার রাগ আর রোগ দুটোই সেরে যেত। শেষ পর্যন্ত হয়তো মা মত দিয়েছিলেন, হয়তো বলেছিলেন, হ্যাঁ তোমরা যা ভালো বোঝো করো বাপু। মায়ের পর একদিন স্কুলে দাদা এসে বলল, সকাল সকাল মা বাবাকে কোথাও রেখে আসবো। মা সেটা রাজি হন না, আবার চুপ করেও থাকেন। এইভাবে কিছুদিন চলতে থাকে। তারপর একদিন হঠাৎ দাদা এসে বলল, জিতু বাড়ি চল, আজ বাবাকে না আড়াগায়ের জলার ধারে ছেড়ে দিয়ে আসতে হবে। তুই, আমি, নিতাই, সিধু আর মেজু কাকা যাব, কেমন? তাড়াতাড়ি চল, স্কুল থেকে তাড়াতাড়ি চল। এরপরে আমি স্কুল থেকে ছুটি নিয়ে বেরোলাম। গিয়ে দেখি মা দালানে বসে কাঁদছেন। আমরা যাওয়ার আগেই নিতাই এসে বাবাকে নিয়ে গেছে। আমরা খানিক দূরে গিয়ে ওদের নাগাল পেলাম। পাড়ার 4-5 জন ছেলে সঙ্গে আছে, মাঝখানে বাবা। ওরা বাবার সঙ্গে বাজে বকছে, শিকারের গল্প করছে, বাবাও খুব বকছেন। নিতাই আমাকে বাবার সামনে যেতে বারণ করলেন। দাদাও পিছনে ছিল। ওরা মাঠের রাস্তা ধরে অনেক দূর গেল। একটা বড় বাগান পার হলো। বিকেলের পড়ন্ত রোদে ঘেমে আমরা সবাই নিয়ে উঠলাম। রোদ যখন পড়ে এসেছে তখন একটা বড় বিলের ধারে সবাই এসে পৌঁছলাম। নিতাই বললে, আর পথ খুঁজে পাবে না এখানে ছেড়ে দিলে, এখানেই রাতের অন্ধকারে ওকে ছেড়ে দিতে হবে। আমরা কেউ ওপারে গেলাম না, গেল শুধু সিধু আর নিতাই। খানিকটা পরে ওরা ফিরে এসে বলল, চল পালাই, তোর বাবাকে একটা সিগারেট খেতে দিয়ে এসেছি, বসে বসে টানছে, চল চল চল, ছুটে পালাই। ছুটতে গিয়ে হঠাৎ আমার গলাটা যেন আটকে এলো, দলা পাকিয়ে এলো। আমি একটু কেশে নিলাম, আর পারছিলাম না বাবার এই কষ্ট দেখে সহ্য করতে। তারপরে সবাই মিলে দৌড় দিলাম। দাদা তেমন ছুটতে পারে না, কেবলই পিছনে পড়ে থাকতে লাগলো। সন্ধ্যার ঘোরে জলা আর জঙ্গলের পথ খুঁজে পাওয়া যায় না।
এক প্রহর রাত হয়ে গেল বাড়িতে পৌঁছতে। কিন্তু 3 দিনের দিন বাবা আবার বাড়ি এসে হাজির। চেহারার দিকে তাকানো যায় না, কাদা মাখা, ধুলো মাখা, অতি বিকট চেহারা হয়ে গেছে। বেল না কি যেন একটা ভেঙে খেয়েছেন, সারা মুখে গালে বেলের আঠা, শাঁস মাখানো। মা নাইয়ে ধুয়ে ভাত খেতে দিলেন। বাবা খাওয়া দাওয়ার পর সেই যে বিছানা নিলেন, 2 দিন 4 দিন পর ক্রমে 15 দিন কেটে গেল। বাবা আর বিছানা থেকে উঠলেন না। লোকটা যে কেন বিছানা ছেড়ে ওঠেন না, তার কি হয়েছে, এ কথা কেউ কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করল না। মা যেদিন যা জোটে খেতে দেন, মাঝে মাঝে নাইয়ে দেন, পাড়ার কোনো লোকে উকি মেরেও দেখে গেল না। জ্যাঠামশাইরা হতাশ হয়ে গেছেন, তারা আর আমাদের সঙ্গে কথা কন না। তাদের ঘরে দৌড়ে ওঠা আমাদের বন্ধ। আমরা কথা বলি চুপি চুপি, চলি পা টিপে টিপে চোরের মতো, যেন মনে হয় অপরাধ করেছি। একদিন না খেয়ে স্কুলে পড়তে গেছি। অন্য দিনের মতো টিফিনের সময় সীতা খাবার জন্য ডাকতে এলো না। প্রায়ই আমি না খেয়ে স্কুলে আসতাম, কারণ এত সকালে মা রান্না করে দিতে পারতেন না। রান্না শুধু করলেই তো হলো না, তার জোগাড় করে রাখা চাই। মা কোথা থেকে জোগাড় করতেন, কি করে সংসার চালাতেন, তিনিই জানেন। আমি কখনো তা নিয়ে ভাবিনি। আমি ক্ষুধাতুর অবস্থায় বেলা 1টা পর্যন্ত ক্লাসের কাজ করে পড়াশোনা করতে লাগলাম। রোজই টিফিনের সময় সীতা এসে ডাক দিত, দাদা ভাত হয়েছে, খাবে, এসো। এদিন কিন্তু 1টা বেজে গেল, 2টো বেজে গেল, সীতা এলো না। ক্লাসের কাজে আমার আর মন নেই। আমি জানলা দিয়ে ঘন ঘন বাইরের পথের দিকে চেয়ে আছি। আরও আধ ঘন্টা কেটে গেল, বেলা 2:30 বাজে। এমন সময় কলুদের দোকান ঘরের কাছে সীতাকে আমি আসতে দেখলাম। আমার ভারী রাগ হলো, অভিমান হলো। নিজেরা সব খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে এখন আসছে। মাস্টারের কাছে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম। সীতার দিকে চেয়ে দূর থেকে বললাম, বেশ দেখছি, ভালোই তো। আমার বুঝি খিদে তৃষ্ণা পায় না, তাই না রে? কটা বেজেছে জানিস? সীতা বললে, বাড়ি এসো ছোটদা, তোমার বইপত্র নিয়ে ছুটি করে এসো একটু। আমি বললাম, কেন রে? সীতা বলল, এসো না, ছুটির আর দেরি কত আছে, 3টে বেজেছে। আমার মনে হলো একটা কি যেন হয়েছে। স্কুল থেকে বেরিয়ে একটু দূরে এসেই সীতা বলল, ছোটদা, বাবা মারা গেছেন। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সীতার মুখের দিকে চেয়ে মনে হলো না সে মিথ্যে কথা বলছে। বললাম, কখন? সীতা বলল, এই তো বেলা 1টার সময়। নিজের অজ্ঞাত সারে মুখ দিয়ে বেরিয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। তারপরেই বললাম, বাবাকে নিয়ে গেছে তো? অর্থাৎ গিয়ে যেন আমাকে মৃতদেহটা দেখতে না হয়। সীতা বলল, না, নিয়ে এখনো কেউ যায়নি। মা একা কি করবে? জ্যাঠামশাই বাড়ি নেই। ছোট কাকা একবার এসে দেখে চলে গেলেন, আর আসেননি। মেজো কাকা পাড়ার লোক ডাকতে গেছেন। বাড়িতে ঢুকতেই মা বললেন, ঘরের মধ্যে আয়। মরা ছুঁয়ে বসে থাকতে হয় একজনকে। কেউই কাঁদছে না। আমারও কান্না পেল না, বরং একটা ভয় এলো। একা মরার কাছে কেমন করে কতক্ষণ বসে থাকবো জানি না।
অনেকক্ষণ পর শুনতে পেলাম আমাদের পাড়ার কেউ মৃতদেহ নিতে সে রাজি হয়েছে। বাবা কী রোগে মারা গেছেন কেউ জানে না, তার প্রায়শ্চিত্ত করানো হয়নি। মৃত্যুর আগে করানো উচিত নাকি? এই অবস্থায় কেউ সৎকার করতে রাজি নয়। প্রায়শ্চিত্ত এখন না করলে কেউ নাকি মরা ছোঁবে না। প্রায়শ্চিত্ত করাতে অনেক টাকা খরচ। আমাদের হাতে তো এখন এত টাকা নেই। কে যেন বলল, তা এই অবস্থায় হাতে না থাকলে লোকের কাছে গিয়ে চেয়ে আনতে হয়, তাও তো করতে হবে। দাদাকে মা ও পাড়ায় একজনের বাড়িতে পাঠালেন কিছু টাকার জন্য। খানিকটা পরে ও পাড়া থেকে জনকতেক সন্ডামতক লোক এলো। শুনলাম তারা নাকি গালাগালি দিতে বাড়িতে ঢুকছে। এমন ছোট লোকের পাড়াও আমি কখনো দেখিনি। কোথায় পাবে এরা প্রায়শ্চিত্ত করার টাকা? প্রায়শ্চিত্ত না হলে মরা কি সারাদিন ধরে পড়ে থাকবে? যত সব ছোট লোকের দল, কোনো ভয় নেই। দেখি মরা বার করা যায় কি না। আমি উত্তেজনায় মরার গা ছুঁয়ে বসে থাকার কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি দরজার কাছে এসে দাঁড়ালাম। এদের মধ্যে আমি একজনকে কেবল চিনি। মাঠবাড়ির ফুটবল খেলার ময়দানে দেখেছিলাম। ওরা নিজেরাই কোত্থেকে বাঁশ কেটে নিয়ে এলো, পাট দিয়ে দড়ি দিয়ে বেঁধে বাবাকে বার করে নিয়ে গেল। দাদা গেল সঙ্গে সঙ্গে শ্মশানে। একটু পরে সন্ধ্যা হলো। সেজ খুড়িমা এসে বললেন, জিতু একটু মুড়ি খাবি? আমি আর সীতা মুড়ি খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। 3 বছর আগেকার কথা এসব। তারপর থেকে এই বাড়িতেই আছি। জ্যাঠামশাই প্রথম রাজি হননি। দাদা ষষ্ঠীতলার বট গাছের নিচে মুদিখানার দোকান করেছিল। সামান্য পুঁজি, 2.5 সের চিনি, 5 সের ডাল, 5 সের আটা, 5 সোয়া ঝাল মশলা, এই নিয়েই দোকান করেছিল কতদিন। দাদা ছেলে মানুষ, তাছাড়া ঘোর প্যাচ কিছু বোঝে না। একদিক থেকে সব ধারে বিক্রি করে দিয়েছে প্রথমে। যে ধার নিয়েছে সে আর ফিরে দোকানের পথও মারায়নি। দোকান উঠে যাবার পরে দাদা চাকরির চেষ্টা করল। সে তার ছোট মাথায় আমাদের সংসারের সমস্ত ভাবনা ভার তুলে নিয়ে বাবার প্রতিনিধি রূপে আমাদের খাওয়া পড়ানোর দুশ্চিন্তার রাতে ঘুম না হওয়ার জন্য চাকরি খুঁজতে বেড়াত। নস্যির কারখানায় একটা 7 টাকা মাইনের চাকরিও পেল, কিন্তু বেশি দিন রইল না। মাস 2 পরে তারা বলল, ব্যবসার অবস্থা খারাপ, এখন আর লোক তাদের দরকার নেই। সুতরাং জ্যাঠামশায়ের সংসারে মাথা গুঁজে থাকা ছাড়া আমাদের আর উপায় কি? নিতান্তই লোকে কি বলবে এই ভেবে এরা রাজি হয়েছেন আমাদের ডাকতে। কিন্তু এখানে আমাদের খাপ খায় না। এখানে মাত্র যে শুধু এ বাড়িতে তা নয়, এই দেশটাতেই আমরা খাপ খাতে পারছি না। আমারও না, দাদার না, সীতার না, মায়ের না, কেউ আমরা এখানে থাকতে পারছি না। না এই দেশটা দেখতে ভালো, না এখানকার লোকরা ভালো। আমাদের আমাদের চোখে এদেশ বড় নিচু, আঁটা সাঁটা, খুব বাজে। যেদিকেই চাই শুধু ঘর আর বাড়ি, না হয় বাঁশ বন, আম বন, কোথাও উঁচু নিচু নেই, এক ঘরের সমতল একদম। আমাদের এই গায়ে যত গাছপালা আছে তার বেশিরভাগ এক ধরনের ছোট ছোট গাছ। আমাদের দিক থেকে তো গেল এই ব্যাপার। ওদের দিক থেকে ওরা আমাদের 3-4 ভাই বোন যে আমরা আছি তাদেরকে কিছুতেই আপন করতে পারেনি। ওদের আপনার দলের লোক বলে ওরা আমাদের ভাবেই না। আমরা নাকি খ্রিস্টান, আচার ব্যবহার জানি না, হিন্দুয়ানা জানি না, জঙ্গলি জানোয়ারের সামিল আমরা নাকি।
গারো পাহাড়ি অসভ্য মানুষদের সামিল। পাহাড়ি জাতির সম্বন্ধে ওরা যে বেশি জানতো তা নয়, এবং জানেন না বলেই এইসব বাজে বাজে কথাগুলো বলেন। এদেশে শীতকাল নেই, মাস 2-3 একটু ঠান্ডা পড়ে, তাছাড়া সারা বছর ধরে গরম লেগেই আছে। আর সেই সাংঘাতিক গরম, সেই গরমে আমাদের কোনো ধারণাই ছিল না। রাতের পর রাত ঘুম হয় না, দিনমানে ঘামে বিছানা ভিজে যায়, ঘুম আসে না, গা জ্বলে, মাথার মধ্যে কেমন যেন করে, রাত্রি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এক একদিন তেমনি মশা। কি সুখের লোক আমরা, কি দেশে বাস করেছি, আর আজ কোথায় এসে পড়লাম। এরপর জিতুর কপালে কি লেখা আছে, কীরকমভাবে কাটবে তার পরবর্তী জীবন। বাবার মৃত্যুর পর সে কি নতুন দিশা পাবে? জানতে গেলে আপনাদের অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। আর যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, যাবার আগে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।